হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সকাল এখন ওই 7টার মতো বাজছে। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে ওই আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সবাইকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। সকালে না আজকে অনেক আগেই ঘুম থেকে উঠেছি। উঠে ওই ঘর ঝাড় দেওয়া, তারপরে জামা কাপড় কাচাকুচি সবই হয়ে গেছে, স্নানটাও হয়ে গেছে দেখতে পারলে। আর আজকে ওই বেডশিটটা চেঞ্জ করে একটুখানি নতুন বেডশিটও পেতে দিলাম। এবার তারপরে ওই পুজোটা করে নিয়েছি। দিনের টুকটাক যে কাজ বাজগুলো রয়েছে সংসারে সবটাই আস্তে আস্তে করব। ওই তার আগে বড় ওই টিফিন এনেছিল ভাজি, সেটা একটুখানি খেয়ে নিচ্ছি। আর আজকে জানো তো তোমাদের সঙ্গে একটা আমার জীবনের বড় একটা অধ্যায় বলতে পারো শেয়ার করব। তো রান্না করতে করতেই না তোমাদের সঙ্গে সেই কথাটা আর আমার জীবনের কিছু ঘটে যাওয়া জিনিসই শেয়ার করতে চাই। সোশ্যাল মিডিয়াতে কাজ করছি খুব বেশি দিন নয়, আর এখানে আমার খুব একটা বেশি পরিচিতও নেই। আমার চ্যানেলটা দেখেই তো তোমরা বুঝতে পারো, সবে তোমরা একটু একটু করে আমাকে ভালোবাসা দিচ্ছ, এখনও পুরোপুরি তোমাদের ভালোবাসা পাইনি। আর এখানে তো ওই আমার সারাদিনের ঘটে যাওয়া কিছু কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে ওই ভিডিওর মাধ্যমে নিয়ে সেগুলোই শেয়ার করি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। কারণ যেহেতু আগামী দিনে তোমরা আমার ভিডিওগুলো দেখবে, তারপরে আবার আমার জীবনের যে সমস্ত ভালো মন্দ সুখ দুঃখ রয়েছে সেগুলোই যেহেতু এখানে শেয়ার করি, তো ওই কিছু ভবিষ্যৎ আর কিছু মানে অতীতের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ভাবলাম। ছাড়া তো কখনো ভবিষ্যৎ গড়া সম্ভব হয় না। তো এটা দেখেই তো বুঝতে পারছো এটা একটা প্রেগনেন্সি কিট। এটা আমার ইউরিন টেস্টই করা হয়েছে। তো এই কিটটা দেখে না আমিও পুরো একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, কারণ এটা মানে আমি কখনো এক্সপেক্টই করিনি, মানে চিন্তার বাইরে ছিল। তো সেখানে দাঁড়িয়ে যেহেতু আবার একটা চ্যালেঞ্জের মুখোমুখি হলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। আর আমি যে এই চ্যালেঞ্জটাও জিতবো এই শক্তিটুক মানে মনের মধ্যে আমার রয়েছে, কারণ আমি জানি আমার ঈশ্বর আমার মহাদেব আমার সঙ্গে আছে। কারণ জীবনে জানো তো একটা মানুষের একটা দিক ভালো থাকলে তার আর একটা দিক অন্ধকার থাকে। তো আমরা সেই অন্ধকার দিকটা না কখনো কারো সঙ্গে বেশি শেয়ারও করতে চাই না, করা হয়ে ওঠে না। আর ওই অন্ধকার দিকটা না সবাই বোঝেও না। তো আমার জীবনেও না এরকম প্রচুর খারাপ সময় এসেছে। বয়স বলতে পারো খুব বেশি নয় কিন্তু আমার, আর সংসার জীবনের অভিজ্ঞতা বলতে পারো 7 বছরের এজে। তো এখান থেকে না প্রচুর কিছু শিখেছি। প্রথম নতুন বিয়ে হয়ে এসেছে, তো পরের স্ট্রাগলটা বোঝার চেষ্টা করেছি, সেখানেও প্রচুর ব্যর্থ হয়েছি, প্রচুর রকম ঝামেলা হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে অনেকবার মানে সম্পর্ক বিচ্ছেদেরও অনেক কথা উঠেছে, কিন্তু কখনো ছেড়ে যেতে পারিনি। আসলে ছেড়ে যেতে পারিনি কেন, এর কারণটা আমি কখনো মানে নিজেকে প্রশ্ন করে উত্তরটা কখনো পাইনি, জানো তো। আর একটা কথা কি বলো তো, যে সম্পর্কটা সুস্থ স্বাভাবিক নয় জানো তো, সেই সম্পর্কে থেকে একতরফা কখনো মানে একদিক থেকে সম্পর্ক ঠিক করতে চাওয়া বা একদিক থেকে স্যাক্রিফাইস করে সেই সম্পর্ক কখনো সুস্থ থাকে না। মানে ওই সম্পর্কটায় সবসময় একটা মানে অশান্তি লেগেই থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমার সেটা সারা জীবন সাফার করতে হবে, আমি সেটা জানি। তবুও এটা ওই হাসি মুখেই বলতে চাই। আরও একটা বড় কথা হচ্ছে কি জানো তো, আমাদের বিয়ের 2 বছর পর্যন্ত আমরা কোনো বেবি চাইনি। তো সেখানে আমাদের বেবি হয়নি। তো শ্বশুরবাড়ি থেকে প্রচুর কথা আমাকে শুনতে হয়েছে। কখনো কেউ জানো তো একটাবার ফোন করে জিজ্ঞাসা করেনি যে আমরা বাচ্চা নিতে চাইছি না বা নাকি আমাদের বাচ্চা হচ্ছে না, বা আমার সমস্যার কথাটাই না সবসময় বলতো। একটাবারের জন্য কেউ বলতো না যে তোরও সমস্যা, মানে আমার হাজব্যান্ডকে বলতো না যে তোর সমস্যা আছে কিনা ডাক্তার দেখা। সব সময় বলতো তোর বউকে ডাক্তার দেখা, তোর বউর বাচ্চা কাচ্চা হয় না। তো এ নিয়ে বোঝোই তো আমার শ্বশুরবাড়ি একটু গ্রামের দিকে, তো প্রচুর কথা শুনেছি গ্রামে। আসলে এই মানে এই মাতৃত্ব নিয়ে যারা কথা শুনেছো, যারা শুনছো একমাত্র তারাই বুঝতে পারবে এটা কতখানি কষ্টদায়ক। কিন্তু আমার হাজব্যান্ডও জানো তো একটাবারের জন্য কাউকে কখনো খুলে বলেনি যে আসলে আমরাই বাচ্চা চাচ্ছি না। তো সেখানে দাঁড়িয়ে হাজব্যান্ডকে কখনো এটা নিয়ে আমি প্রেশার ক্রিয়েট করিনি। তবে একটা সময় আমাদের 3 বছর যখন বিয়ের হয়ে যায়, তখন আমার হাজব্যান্ডকেই আমি বলি তো চলো একটা ডাক্তার দেখাই, সবাই যেহেতু বলছে একটা ডাক্তার দেখানোর কথা। তো আমরা এখানেই আমাদের কাছে একটা ডাক্তার দেখাই। তো আমাদের প্রচুর টেস্ট দেয় প্রথমে, যেহেতু আমাদের বাচ্চা হয় না এই কারণে যাওয়া।
তো টেস্টে না আমাদের দুজনেরই নর্মাল আসে। দেখো আমরা আমাদের দুজনের কারো মনেই না কখনোই নেগেটিভিটি মানে এই চিন্তাটা ছিল না, মানে এই থটটা ছিল না আমাদের বাচ্চা হয় না। আসলে আমরা তো কখনো চাইছিলামই না আমাদের বাচ্চা এখনও হোক। তো সেখানে দাঁড়িয়ে মানে বলতে পারো বাইরের লোকেরাই মানে ফোন করে করে আমাদের মাথার মধ্যে নেগেটিভিটিটা ঢুকিয়েছিল। তো সেটা দেখিয়েছি, সেটাও সলভ হয়েছে। তাও জানো তো আমাদের 1 বছর পর্যন্ত বাচ্চা কনসেপ্ট করছিল না, যে যখন আমরা চাইছিলাম বাচ্চা। তো ওই মুহূর্তটা না জানো তো সবসময় ফিল করতাম যে যাদের বাচ্চা হয় না আসলে তাদের কতখানি কষ্ট। তো ওই অবস্থাটাতে না আমি ভীষণ রকম ডিপ্রেশন হয়ে গেছিলাম, কারণ যখন বাচ্চা চাইছিলাম না মানে মাথার মধ্যে আমরা দুজনেই শান্ত ছিলাম, তখনই আমাদের মধ্যে নেগেটিভিটিটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার টেস্টে যতই নর্মাল আসুক, মানে আমার ওই কথাগুলো বাচ্চা হয় না শুনতে শুনতে না তো একটা ভীষণ রকম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মানে আমার মধ্যেও না জানো তো ওইটা কাজ করছিল, বোধহয় সত্যিই আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, সত্যিই আমার বাচ্চা হবে না। তো হঠাৎ করেই 4 বছরের মাথায় আমি কনসেপ্ট করি, তারপরে আমার মুগ্ধ হলো। তো কনসেপ্ট করার পরে না জানো তো মানে তখন ছিল আমার কাছে আরও প্রচণ্ড একটা চ্যালেঞ্জিংয়ের বিষয়। তখন স্ট্রাগলটা পুরোপুরি বলতে পারো নিজের মধ্যে দিয়েছিল, নিজেকেই করতে হয়েছে। দেখো একটা মানুষ প্রেগনেন্ট হলে একটা মেয়ে কতখানি চাপার করতে হয়, কতটা মানে আপ ডাউনসের মধ্যে দিয়ে যেতে হয় একটা মানে সেই মাই জানে। তো সেখানে দাঁড়িয়ে পুরো স্ট্রাগলটা বলতে পারো আমার একার ছিল। আর তখন ছিল ভীষণ রকম কোভিড। তো সেখানে দাঁড়িয়ে আমার 8 মাসের সময় আমার প্রচণ্ড কোভিড হয়েছিল। তখন ওই সিচুয়েশানে না মা বাবা বলো আত্মীয় স্বজন বলো কাউকেই পাশে পাইনি, কারণ তখন এমন পরিস্থিতি ছিল তারাও দূর থেকে ট্রেনের টিকিট পেয়ে কেটে আসা সম্ভব ছিল না, কারণ তখন তো জানো পুরোই লকডাউন ছিল। তো আমার প্রচণ্ড এতটাই বলতে পারো মানে শরীর খারাপ ছিল, পুরো মানে আমি অন্ধকারের মধ্যে চলে গেছিলাম। কখনো ভাবিনি মানে ওই অন্ধকার থেকে ফিরে আসব। তো এই টাইমটাতে দাঁড়িয়ে কখনো শ্বশুরবাড়ি থেকে কোনো সাপোর্ট পাইনি, কোনো দিন কেউ একটা ফোন করে কখনো জিজ্ঞাসা করেনি আমার শরীরটা কেমন আছে, আমি কেমন আছি। যখন মানে কনসেপ্ট করছিল না প্রচুর ফোন আসতো সংসার ভাঙার, সম্পর্কে ঝামেলা বাঁধানোর, কিন্তু যখন এই টাইমটাতে আমি একা ছাপার করছি তখন একটা ফোন এসে কখনো বলেনি যে নিজের খেয়াল রাখিস বা সবাই তোর পাশে আছি, চিন্তা করিস না। আরও বরঞ্চ শুনেছি জানো তো যখন আমার প্রচণ্ড কোভিড হয়, আমারই হাজব্যান্ডের একজন কাছের ভীষণ কাছের লোক তিনি বলেন যে মেয়েদের কি কোভিড হয়, মানে মেয়েদের কি করোনা হয়। তো তখন ওই মৃত্যুর সঙ্গে যখন লড়াই করছি তখন ওই ধরনের কথা শুনেছি। আসলে যে কোনো সম্পর্কে জানো তো নিজের একটা মাত্রা টান্না শিখতে হয়। নিজের আসলে দামটা কমিয়ে কখনো অন্যকে সবটা উজাড় করে দিতে গেলে এরকমটাই পেতে হয়। আমি সংসার জীবনে নিজেকে উজাড় করে দিয়ে নিজেকে ব্যর্থ প্রমাণ করা ছাড়া কিচ্ছু পাইনি। উনি নিজেকে সস্তা করে কোনো সম্পর্ক বেশি মজবুত করতে চাইবে বা নিজের বুঝটা না বুঝে অন্যের বুঝটা বেশি বুঝতে চাইবে, তখন সেখানে দাঁড়িয়ে না ওই তাদের শুধু যে একটা পাওয়ার আক্ষেপ, পাওয়ার লোভ এটাই কাজ করে। যখন তুমি দিতে পারবে না তখন তুমি ভীষণ রকম তাদের কাছে সস্তা হয়ে যাবে। তো তখন ওই সম্পর্কটার তুমি যে কতটা মানে ছাপার করলে, কতটা স্যাক্রিফাইস করলে তোমার তখন ওই গুরুত্বটা থাকে না আর। কারণ কখনো তারা না তোমার ওই মূল্যটা দিতে শেখেনি, তোমার কাছ থেকে পাওয়াটাই শিখেছে। যতক্ষণ পাবে ততক্ষণই তাদের কাছে তোমার মূল্য রয়েছে, যখন পাবে না তখন তাদের কাছে তোমার আর কোনো মূল্য নেই। তো আমার সঙ্গে বলতে পারো এরকম ঘটনাই ঘটেছে। তো সেখানে দাঁড়িয়ে চড়াই উতরাই পেরিয়ে ওই 8 বছরের মতো পেরিয়ে গেছি সংসার জীবনে। একটা বাচ্চা হয়েছে 2 বছর হলো। তো সেটাই নিয়ে তোমাদের সঙ্গে ছোট্টখাট্টো একটু একটু করে ভিডিও শেয়ার করি। তো এখন আবার নতুন করে মা হচ্ছে, সেটার স্ট্রাগল তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা একটুখানি ভালোবাসা দিলে চেষ্টা করব, কারণ জানি না সামনের দিনগুলো কতটা কঠিন আসতে চলেছে, সেটার সঙ্গে মানে মোকাবেলা করে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো কি না। তবুও চেষ্টা তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার, কারণ এখানেও প্রচুর স্ট্রাগল করেই বলতে পারো এসেছি, একার চেষ্টাতেই এতটুকু এসেছি।
তো সেখানে দাঁড়িয়ে তোমাদের একটু একটু করে ভালোবাসা পাচ্ছে। এখানে একটা মায়ার মানে কাজ করে এখন। তো এই সোশ্যাল মিডিয়াতে কাজ করা সম্পূর্ণ মানে আমার ব্যক্তিগত মানে কাজই বলতে পারো। এখানে মানে আমাকে কেউই সাপোর্ট করে না, সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারো। তো কেউ সাপোর্ট করে না বললে ভুল হবে, কেউ বারণও করে না, আবার কেউ সাপোর্টও করে না। তো সেখানে দাঁড়িয়ে ওই আমার চেষ্টাতে তোমাদের সঙ্গে যদি যতটুকু শেয়ার করতে পারবো ওই ততটুকু। তো সেটা অনেক সময় এখন শরীর ভালো যায় না, তারপর আবার মধ্য ছোট, ওরও তো একটা রুটিন রয়েছে, প্রতিদিন ওকে টাইম মতো খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো। তো ছোট একটা বাচ্চা, ওর পিছনে অনেকটা সময় আমাকে দিতে হয়, সেটা তো বুঝতেই পারো তোমরা। তারপর আবার সংসারের বাকি যে কাজগুলো সবগুলোই তো নিজের হাতে করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড এখানে নেই। তো সবটা মিলিয়ে তোমাদের সঙ্গে ওই যতটুকু পারি শেয়ার করব। আশা করছি তোমরা একটু একটু করে আমাকে ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা পেলে আসলে মনের জোরটা অনেকটা বাড়ে। শরীরটা একটুখানি খারাপ থাকলেও মনের জোরটা থাকলে আসলে করা সম্ভব হয়ে ওঠে। আর আসলে মন থেকে ভেঙে পড়লে না, তখন ওই শরীরও আর সাথ দেয় না। তবে মন থেকে সবসময় চেষ্টা করি নিজেকে শক্ত রাখার। জীবনে জানো তো, যখনই কোনো খারাপ সময় আসে না, তখনই আমি ওই খারাপের পিছনে ভালোটা দেখার চেষ্টা করি। এতে দেখবে জীবন ওই কষ্টটা এলেও, খারাপ সময়টা এলেও পার করতে খুব একটা কষ্ট হয় না। আসলে মানুষ জীবনটাই তো এটাই বলে, ওই খারাপ ভালো মন্দ সবটা মিশে ওই সময়টা পার করা। ওই ভালো সময় এলে খারাপ সময়ও আসে, খারাপ সময় এলে ভালো সময়ও আসবে একদিন। তো ওই খারাপটা নিয়ে সবসময় পড়ে থাকি না কখনো, সবসময় ওই পজিটিভ চিন্তা থটটা মাথায় রাখার চেষ্টা করি। আর যখনই আমার সঙ্গে খারাপ কিছু ঘটে না, তখনই আমি ওই মানে আমার থেকে যারা আরও খারাপ রয়েছে আমি তাদের দিকটা চিন্তা করি। মানে আমার পজিশনে দাঁড়িয়ে আমি যতটুকু মানে ভালো আছি, তার থেকেও তো অনেক মানুষ অনেক খারাপ মানে পজিশনে আছে, কষ্টে আছে। তো এটা চিন্তা করলে না, দেখবি নিজের কষ্টটা অনেকখানি কমে। আর কখনো না ওই অন্যে কি ভালো মানে পড়লো, ভালোভাবে চললো, কে মানে কোনভাবে ভালো আছে, এটা দেখলে না দেখবে নিজেকে ভীষণ রকম অসহায় মনে হয়। ওটা কখনো আমি নিজে দেখি না। ওটা দেখলে না দেখবে নিজেকে মানে নিজের যে আসল পথটা, নিজের যে স্ট্রাগলের পথটা, সেটা ভুলে যেতে হয়। প্রচণ্ড মানে রকম হতাশে ভুগতে হয়। ওটা দেখে কোনো লাভ নেই। নিজে ভালো আছি, নিজেকে ভালো রাখতে হবে, এটাই হচ্ছে মানে মেইন জীবনের কথা।